চলে এলাম বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপ ব্যবহার করে স্মার্টফোন আইকিউ নিউ 10 কে নিয়ে। আমরা জানি এটার পারফরমেন্স হয় দুর্দান্ত, তবে এবার ব্যাপারটা কিন্তু একদমই ভিন্ন। এবার শুধু পারফরমেন্সই না, এটার ক্যামেরা ডিসপ্লেও ছিল নজর করা। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনের আসলেই ক্যামেরা পারফরমেন্স কেমন হবে তা জানতে পারবেন। এছাড়া এটার প্রাইস বাংলাদেশে কত পড়তে পারে তারও একটা ধারণা পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আচ্ছা চলুন এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। এটা দেখতে পাচ্ছেন ইনফার্নো রেড কালার অপশন, যদিও রেড থেকে অরেঞ্জ কালারই বেশি মনে হচ্ছে। এটা ছাড়াও আরো একটা কালার রয়েছে যেটার নাম টাইটানিয়াম ক্রোম। এটার ক্যামেরা মডেলের ডিজাইনটা দেখেছেন আইকুর ফ্ল্যাগশিপ ফোনে যেভাবে থাকে ওই রকমই করা হয়েছে। ব্যাক পলিকার্বনেটের, ফ্রেমও পলিকার্বনেট দ্বারা তৈরি। আর যেমনটা দেখতে পাচ্ছেন এটাতে রেসিং ট্র্যাক দেওয়া হয়েছে, মানে ডুয়েল টার্ন ডিজাইনের সাথে এসেছে এই কালারটি। ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। আশ্চর্যের ব্যাপার হলো এটাতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি থাকা সত্ত্বেও দারুণ ভাবে এটা থিকনেসকে কমিয়ে আনতে পেরেছে। ব্যাপারটা অবশ্যই ভালো লাগার মতো ছিল। ফোনটির ওয়েট 209.8 গ্রাম, মানে প্রায় 210 গ্রামের মতনই ধরা যায়। আচ্ছা এবার যদি এটার পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, নিচের দিকটাতে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে একদমই কিছু নেই, উপরের নয়েজ ক্যান্সেলিং মাইক আর এটা আরো একটি স্পিকার গ্রিল। রাইট সাইডে ভলিউম এবং পাওয়ার বাটনটিকে খুঁজে পাবেন। যদিও ভেবেছিলাম এয়ার ব্লাস্টারটা থাকবে, বাট উপরে দেখতে পেলাম না। তবে এর ক্যামেরা মডেলে ঠিকই এয়ার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। এখানে যে সিম কার্ড স্লট রয়েছে এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে IP65 এর রেটিং। গাইস লুক অ্যাট দিস ডিসপ্লে। আসলে এই বেজেলগুলোকে অনেক পাতলা করা হয়েছে, যে কারণে দেখতেও সুন্দর লাগছে। এখানে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল। শুধু তাই নয়, এখানে আপ টু 144 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া HDR10+ এর সাপোর্টও থাকবে। গাইস এটার ডিসপ্লেটি কিন্তু অনেক ব্রাইট, কারণ এটার পিক ব্রাইটনেস 5500 নিটস, যেটা অনেক সময় ফ্ল্যাগশিপ ফোনেই থাকে না। এটা অনেক বেশি উজ্জ্বল, মনে হয় না আউটডোরে কোনো প্রবলেমে পড়তে হবে। ডিসপ্লেটির HB মোডের ব্রাইটনেস 2000 নিটস। এছাড়া চোখের প্রোটেকশনের জন্য রাখা হয়েছে 4320 হার্জের PWM ডিমিং এর সাপোর্ট। তাই লো লাইটে ফোন দেখানে খুব একটা প্রবলেম হবে না। আর এটার চিন বেজেল এত পাতলা হয়, এভারেজ 94 বা 95% স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাচ্ছিল। ফ্রন্টে প্রোটেকশনের জন্য থাকবে শর্ট সেন্সেশন আপের প্রোটেকশন। গাইস ডিসপ্লে নিয়ে অভিযোগ করার সুযোগ রাখিনি, তারপরও আপনার কি কমতি মনে হয়েছে সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। এবার আসুন দেখি ফোনটির পারফরমেন্স আসলে কেমন হবে। যেমনটা আমি একদম শুরুতেই বলেছি, এটা প্রথম কোন ফোন যেটা স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর সাথে এসেছে। আর আপনি যদি এই প্রসেসরটা এর পূর্বসূরি স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে কম্পেয়ার করতে যান, ওই চিপটা থেকে এই লেটেস্ট প্রসেসর 31% পারফরমেন্স ইনক্রিজ হয়েছে। আর জিপিইউ এর পারফরমেন্স 49% বেড়েছে। আর যদি এটার আন্তত স্কোরটা একবার দেখি ভাই, এটার স্কোর 2.1 মিলিয়নের উপরে আসে। ভাবা যায় একটা মিড রেঞ্জ ফোনের আন্তত স্কোর কতটা ইমপ্রেসিভ ছিল। আর গেমিং ভাই COD অন 20 FPS খেলতে পারবেন, পাবজি অন 20 FPS খেলতে পারছেন। আবার জেনশিন ইম্প্যাক্ট যদি খেলেন ওইটা এভারেজ 59.8 FPS আসছিল। তাছাড়া ফোনটি কিন্তু খুব বেশি গরম হয় না। কারণটা কি জানেন, এখানে 7000 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। দেখুন এটাতে যে শুধু স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে এমনটা নয়, এটাতে কিন্তু আইকিউ এর নিজে তৈরি কিওন চিপকেও ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু গেমিং এ অনেক বেশি হেল্প করে। ফোনটির 4টি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 8/128GB, 8/256GB, 12/256GB এবং হাইয়েস্ট ভ্যারিয়েন্টটি হবে 16/512GB। শুধু এর যে বেস ভ্যারিয়েন্টটি রয়েছে এটাতে UFS 3.1 স্টোরেজ রয়েছে। বাকিগুলোতে কিন্তু ঠিকই UFS 4.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। র্যাম টাইপ সবখানে LPDDR5X থাকবে। ভাই 7000 mAh এর বড় ব্যাটারি, সাথে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর যদি চার্জিং স্পিড নিয়ে বলি, দেখুন ব্যাটারি কিন্তু 7000 mAh এর, তবে 19 মিনিটে 50% এবং 26 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। ডিসপ্লেটি কেমন হবে সেটা তো দেখলেনি, তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ পাওয়া যাবে। তাছাড়া এখানে স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে। এছাড়া ভিডিও যে প্ল্যাটফর্মে দেখুন না কেন HDR সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। চলুন ভাই ওএস সম্পর্কে জেনে নেই। এখানে ফান্টাস OS 15 রয়েছে বেসড অন Android 15। 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। ব্লুটার কিছু আছে, তবে আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, 12 4G 4T, Wi-Fi 7, Bluetooth 5.4 সহ NFC এর সাপোর্ট গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সেন্সরের সবই রয়েছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। যদিও এটার পজিশনটা অনেকটা নিচের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকেরই এই ব্যাপারটা ভালো লাগবে না। দেখুন যেমনটা বললাম, এটা গেমিং ফোন হওয়া সত্ত্বেও ক্যামেরা পারফরমেন্সটা ভালোই ছিল। ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেন্সর, যার মেইন সেন্সরটি সনি এর IMX882 সেন্সর। এটা 50 মেগাপিক্সেলের।
সেকেন্ড সেন্সরটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যদিও এটাতে টেলিফোটো নেই, তারপরও এটার পোর্ট্রেট শটগুলো কিন্তু দারুণ ছিল, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। কালারও ভালো লাগবে, ভালো ডিটেল আসছিল, স্ক্রিন টোনও ঠিকঠাকই আছে। আল্ট্রা ওয়াইড সেন্সরটি 8 মেগাপিক্সেলের, যদিও এটা 12 বা 50 মেগাপিক্সেল হতে পারতো, ব্যাপারটা ভালোই হতো তাহলে। তারপরও ডিসেন্ট ফটো নিতে পারে ফোনটি। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আরো একটা ভালো ব্যাপার হলো ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে আপনি 4K 60 FPS শুট করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স আসলে ভালো ছিল, যদিও যেমনটা বললাম টেলিফোটোটা নেই। এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 30,000-এ লঞ্চ হয়েছে, যেটা টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 42,000 টাকার মতো। তো এই দামে আসলে ফোনটি ভালো কিছুই অফার করছে। পারফরমেন্স তো ভালোই ছিল, সেই সাথে এটার ডিসপ্লে, এটার ক্যামেরা পারফরমেন্স ভালো ছিল। তো এই ছিল আজকের iQOO Neo 10 এর ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।